এসএসসি ব্যাচ যারা আছো, এসএসসি তে যারা পড়াশোনা করছো, তোমাদের রসায়নের দেখবা চ্যাপ্টার 7 এর নাম হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। ওকে, তো এই চ্যাপ্টারটা বেসিক্যালি 4টা ক্লাস লাগবে কমপ্লিট করতে। আজকে হচ্ছে ক্লাস 1 নিচ্ছি আমি, তো এই ক্লাসটা করো। এবং হচ্ছে তোমার এই অধ্যায়ে কোনো প্রবলেম থাকবে না, আসলে কোনো প্রবলেমই থাকবে না। তুমি যে জারণ বিজারণ দেখে ভয় পাও, তারপর হচ্ছে লাসাতিলীয় নীতি দেখে ভয় পাও, এগুলা নিয়ে কোনো প্রকার সে তোমার থাকবে না এই ক্লাসটা করার পরে, আই মিন এই প্লে লিস্টটা কমপ্লিট করার পরে। তো চলো ডিরেক্ট আমরা ক্লাসে চলে যাই। তো দেখো আজকে ক্লাস 1 এ যা যা পড়াবো সেটা হচ্ছে পদার্থের পরিবর্তন পড়াবো, বিক্রিয়ার শ্রেণী বিভাগ পড়াবো, রেডক্স বিক্রিয়ার ক্লাসিফিকেশন পড়াবো, নন রেডক্স বিক্রিয়ার ক্লাসিফিকেশন পড়াবো। ওকে, এটা হচ্ছে আমাদের ক্লাস 1 এর পড়াশোনা। হ্যাঁ, তারপর এইভাবে হচ্ছে আমরা ক্লাস 2 তে পড়বো। ক্লাস 2 তে অ্যাকচুয়ালি জারণ বিজারণ কিভাবে নির্ণয় করতে হয়, হ্যাঁ সেটা পড়বো। তারপর স্পেশাল কিছু রিঅ্যাকশন আছে সেটা পড়বো। ক্লাস 3 তে হচ্ছে লাসাতিলীয় নীতির ইন ডিটেইলস পড়ে ফেলবো। তারপর ক্লাস 4 এ হচ্ছে আমরা সিকিউ আর এমসিকিউ সলভ করবো। শেষ। এই হচ্ছে আমাদের 4টা ক্লাসের মাধ্যমে একটা অধ্যায় কমপ্লিট হয়ে যাবে। তো চলো শুরু করে যাক। খাতা বের করে ফেলো, খাতা বের করে ফেলো। আমি পড়ানো মানেই কি লাগবে? অবশ্যই তোমার খাতা লাগবে, অবশ্যই তোমার মাথা লাগবে, আর কি লাগবে? একটা কলম লাগবে। মনে থাকে না? আমি পড়াইলে এই 3টা জিনিস না নিয়ে কেউ পড়তে বসবে না। ওকে, খাতা, মাথা আর হচ্ছে কলম। হ্যাঁ, মাথা তো অবশ্য আছেই সাথে। আচ্ছা হোয়াটএভার। দেখো তাহলে খাতায় একদমই যা যা লিখা আছে সব লিখে স্টার্ট করো। ক্লাস 1 টপিকস সব লিখো। তারপর খাতায় স্টার চিহ্ন, বাম পাশে স্টার চিহ্ন দিয়ে স্টার্ট করো। পদার্থের পরিবর্তন। হ্যাঁ, খাতায় স্টার চিহ্ন দিয়ে লিখো পদার্থের পরিবর্তন। লিখছো? আশা করি একটু লিখছো। ওকে, এবার পদার্থের পরিবর্তনের নিচে তুমি তীর চিহ্ন দিয়ে লিখো 2 প্রকার। পদের পরিবর্তন কত প্রকার? তীর চিহ্ন দিয়ে লিখো 2 প্রকার। তীর চিহ্ন দিয়ে লিখো 2 প্রকার। তীর চিহ্ন দিয়ে লিখো 2 প্রকার। ওকে, লিখছো। 1 নাম্বার লিখো ভৌত পরিবর্তন। 1 নাম্বার লিখো ভৌত পরিবর্তন। 1 নাম্বার লিখো ভৌত পরিবর্তন। হ্যাঁ, তাহলে ভৌত পরিবর্তন কি লিখবা? আমার সাথে সাথে লিখো। ভৌত পরিবর্তন হচ্ছে লিখো পদার্থের যে পরিবর্তনে, আমার সাথে সাথে লিখো পদার্থের যে পরিবর্তনে শুধুমাত্র পদার্থের বাহ্যিক অবস্থার পরিবর্তন হয়। কোন অবস্থার? বাহ্যিক অবস্থার। কোন অবস্থার? বাহ্যিক অবস্থার পরিবর্তন হয়, কিন্তু অভ্যন্তরীণ অবস্থার কোনো পরিবর্তন হয় না। অভ্যন্তরীণ অবস্থার কোনো পরিবর্তন হয় না, তাকে ভৌত পরিবর্তন বলে। সংজ্ঞা লিখছো? আশা করি সংজ্ঞাটা লিখছো। ওকে, তাহলে চলো আমি তোমাকে একটা এক্সাম্পল দেই ভৌত পরিবর্তনের। মনে করো আমি বললাম বরফ। কি বললাম? সংজ্ঞাটা কিন্তু আগে লিখে নিবা, অবশ্যই লিখে নিবা। বরফ। তো এই বরফে যদি তুমি তাপ দাও তাহলে সেটা কি হবে? পানি। সেটা কি হবে? পানি। এই পানিতে যদি তুমি তাপ দাও তাহলে সেটা কি হবে? বাষ্প। হ্যাঁ, এবার আসো কি বলছি? বাহ্যিক অবস্থার পরিবর্তন হবে। তাহলে বরফের চেহারা, পানির চেহারা, বাষ্পের চেহারা কি একরকম? না, বরফ শক্ত, পানি তরল, আবার বাষ্প উড়ে চলে যাচ্ছে বায়বীয়। তিনটার চেহারা কি 3 রকম না? এটাই হচ্ছে বাহ্যিক অবস্থা, এবং বাহ্যিক অবস্থার কিন্তু এখানে পরিবর্তন হয়েছে। তিনটার চেহারা 3 রকম মানে বাহ্যিক অবস্থার পরিবর্তন হয়েছে। এবার চলো তাদের ভিতরে ঢুকে একটু অভ্যন্তরীণ অবস্থাটা দেখা ট্রাই করি। তাহলে দেখো অভ্যন্তরীণ অবস্থা যদি তুমি লিখতে চাও, বরফ, বরফের মধ্যে কি থাকে? পানি থাকে, পানির অণু থাকে। তাহলে এই যে পানি, পানি কেমনি লিখতে হয় মনে নাই? পঞ্চম অধ্যায়ের পড়া। পানি লিখতে হয় একটা ও দুইটা এইচ, এভাবে হচ্ছে পানি লিখতে হয়। তাহলে ও এইচ এইচ, আমি আরেকটা ও দিলাম, আবার এই যে এইচ এইচ, আরেকটা ও দিলাম, আবার এইচ এইচ, এই পাশে একটা ও দিলাম, এইচ এইচ। তাহলে দেখো তো আরো দেওয়া যেত, আরো দেওয়া যেত। এখানে কি শুধুমাত্র 4টা অণু আছে পানির? না, অসংখ্য অণু আছে। তো আমি 4টা দিয়ে বোঝালাম আর কি। তাহলে এটা হচ্ছে বরফ। এবার যদি আমি পানি চাই, পানির মধ্যে অবভিয়াসলি H2O থাকবে। তাহলে পানির মধ্যেও কি থাকবে? সেম সেম চিত্র হবে। ভিতরের যে অবস্থাটা কি হবে? একদমই সেম হবে। পানির ক্ষেত্রেও সেমই হবে। বাষ্প, বাষ্প কি? বাষ্প আলটিমেটলি কি উড়ে চলে যাচ্ছে? পানি উড়ে চলে যাচ্ছে। তাহলে বাষ্পের ভিতরে যে অভ্যন্তরীণ স্ট্রাকচার সেটাও কি পানি থাকবে। শেষ। এখন আসো এই চিত্র নিয়ে কি কারো কোনো কনফিউজ আছে যে ভাই এটা কি আঁকছেন, এটা তো এত হিবিজিবি কেন? কিছুই আঁকি না ভাই। এই যে একটা পানি তুমি আঁকছো না, একটা অক্সিজেন, দুইটা অক্সিজেন, তিনটা অক্সিজেন, চারটা অক্সিজেন, চারপাশে 4টা অক্সিজেন দিয়ে আমি জাস্ট হাইড্রোজেন গুলা ছড়াই দিছি। এটাও সেম, এটাও সেম, এটাও সেম। এটাই হচ্ছে আমাদের ভৌত পরিবর্তন। এবার যারা ভাবতেছো যে ভাই আরে আমি তো পানির চিত্রই আঁকতে পারি না, তাহলে এটা বুঝবো কিভাবে? তারা এই ক্লাস করিও না, তারা চলে যাও হচ্ছে
চ্যাপ্টার 5 পড়তে। আমি একটা ওয়ান শট ক্লাস দিয়ে রাখছি, আবার ফুল প্লে লিস্ট আপলোড করবো শুন। তোমরা হচ্ছে ওই ওয়ান শট ক্লাসের মধ্যে দেখতে পারবা যে পানির চিত্র কিভাবে আঁকতে হয়, যেটা আমি দেখা রাখছি। ওকে, তো এই ধরনের কোয়েশ্চেন করলে কিন্তু এই অধ্যায় বুঝবা না তুমি। ওকে, গেল। তাহলে এটা হচ্ছে ভৌত পরিবর্তন। তারপরে আসো 2 নাম্বার। বললাম না দুই প্রকার, একটা তো লিখছো, এবার 2 নাম্বার দিয়ে লিখো এটা নিচে রাসায়নিক পরিবর্তন। কি পরিবর্তন? রাসায়নিক পরিবর্তন। ওকে, তাহলে রাসায়নিক পরিবর্তন কিভাবে লিখবা? লিখো পদার্থের যে পরিবর্তনে বাহ্যিক অবস্থার পরিবর্তন হয় এবং একই সাথে অভ্যন্তরীণ অবস্থারও পরিবর্তন হয়, তাকে বলা হয় হচ্ছে রাসায়নিক পরিবর্তন। শেষ। কি বলছি? পদার্থের যে পরিবর্তনে বা কোন রাসায়নিক বিক্রিয়ায় যে পরিবর্তনে একই সাথে কোন যৌগের বাহ্যিক অবস্থার এবং অভ্যন্তরীণ অবস্থার পরিবর্তন হয়, তাকে বলা হয় হচ্ছে রাসায়নিক পরিবর্তন। সংজ্ঞা লিখছো? ওকে, তো এবার আসো আমরা হচ্ছে একটু এক্সাম্পল দিয়ে বোঝার ট্রাই করি যে অ্যাকচুয়ালি আমি কি পড়ালাম, তাই না? তো আমি যদি বলি মিথেন, কি বললাম? CH4, এটা একটা হাইড্রোকার্বন মানে মিথেন। এটার মধ্যে যদি আমি অক্সিজেন গ্যাস দেই বা আগুন জ্বালাই দেই, দিলে কি হবে? কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে পানি উৎপন্ন হবে, তাই না? তাহলে দেখো মিথেনের সাথে অক্সিজেন দিছ, আগুন জ্বলছে, কার্বন ডাইঅক্সাইড, পানি উৎপন্ন হয়েছে। কারো চেহারার সাথে কি কারো চেহারা মিলে? দেখেই বোঝা যাচ্ছে মিথেনের একটা চেহারা হবে, পানির একটা চেহারা একরকম চেহারা, কার্বন ডাইঅক্সাইডের একরকম চেহারা, সরি অক্সিজেনের একরকম চেহারা, কার্বন ডাইঅক্সাইডের একরকম চেহারা, পানির অন্যরকম চেহারা। এবার আসো যদি এটার তুমি স্ট্রাকচার আঁকাইতে চাইতা, অভ্যন্তরীণ অবস্থাটা দেখতে চাইতা, তাহলে মিথেন কিভাবে আঁকে? মিথেন হচ্ছে এই যে একটা কার্বনের সাথে 3টা হাইড্রোজেন থাকে, এটি দেখে কিন্তু অজ্ঞান হয়ে যায় না। হ্যাঁ, এগুলো চ্যাপ্টার 5 এর পড়া। অক্সিজেন বন্ধন কিভাবে ক্রিয়েট হয়? ও ডাবল বন্ড ও। কার্বন ডাইঅক্সাইড বন্ধন কিভাবে ক্রিয়েট হয়? সি ডাবল বন্ড ও ডাবল বন্ড ও, এই যে CO2। পানি কিভাবে ক্রিয়েট হয়? একটা অক্সিজেন 2টা হাইড্রোজেন। এই হচ্ছে আমাদের ঘটনা, এই হচ্ছে আমাদের রাসায়নিক পরিবর্তন। বুঝছো? তাহলে এই হচ্ছে পদার্থের পরিবর্তন 2 প্রকার, একটা রাসায়নিক পরিবর্তন আর একটা হচ্ছে ভৌত পরিবর্তন, আর একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। একটু সামারাইজ করি, ভৌত পরিবর্তনে শুধুমাত্র চেহারা চেঞ্জ হবে, ভিতরে কোনো চেঞ্জ হবে না। আর রাসায়নিক পরিবর্তনে চেহারাও চেঞ্জ হবে, ভিতরেও চেঞ্জ হবে। শেষ। এই হচ্ছে আমাদের পদার্থের পরিবর্তন নিয়ে পড়াশোনা। ওকে, তারপরে আসো আমরা রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগটা একটু পড়ার ট্রাই করি। রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ চলো একটু পড়ার ট্রাই করি। তো মুছে দিলাম। তো এখন কি পড়তে যাচ্ছি আমি? রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগটা একটু পড়তে চাচ্ছি, তাই না? তাহলে আবার খাতায় আবার স্টার্ট চিহ্ন দিয়ে লিখো, একটা টপিক তো গেল। লিখো রাসায়নিক বিক্রিয়ার, আমার সাথে হাতে লিখো, রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ। মানে তুমি যা পড়বা এত সুন্দর করে তোমার খাতায় নোট থাকবে, এতে করে হবে কি জানো? তোমার হচ্ছে মানে র্যান্ডম পড়াশোনা করা লাগবে না, একবার একটা সুন্দর নোট খাতা তুমি বানায় রেখে দিবা, পরীক্ষার আগের দিন ওইটা শুধু রিভাইজ করে পরীক্ষা হলে চলে যাবা। এতে করে তোমার পরীক্ষার আগের দিনে যে অনেক টাইম ধরে ইউটিউবে ক্লাস করা, হ্যান ত্যান, এত কাহিনী করার দরকার নাই। এই জন্য তোমাকে আমি একটা পড়ানোর সাথে সাথে একটা প্রপার নোট রেডি করে দিব। হ্যাঁ, তো স্টার্ট চিহ্নে লিখছো রাসায়নিক বিক্রিয়া শ্রেণী বিভাগ, লিখছো। ওকে, এবার খাতার মাঝখানে যাও, খাতার মাঝখানে লিখো রাসায়নিক বিক্রিয়া। কি লিখছো? রাসায়নিক বিক্রিয়া। ওকে, এমন একটা টান দিয়ে 3টা পার্ট করো, 1 2 3টা। তো রাসায়নিক বিক্রিয়ার অ্যাকচুয়ালি 3টা জিনিসের উপর ভিত্তি করে ক্লাসিফাইড করা যায়। হ্যাঁ, একটা হচ্ছে বিক্রিয়ার দিক, একটা কি বিক্রিয়ার দিক, একটা হচ্ছে তাপের পরিবর্তন, একটা হচ্ছে কি তাপের পরিবর্তন, আর একটা হচ্ছে ইলেকট্রন স্থানান্তর। এই 3টা জিনিসের উপর বেস করে আসলে রাসায়নিক বিক্রিয়া ক্লাসিফিকেশন করা হয়। এগুলা কিন্তু ক্লাসিফিকেশন না, আমি বলছি রাসায়নিক বিক্রিয়ারে বিক্রিয়ার দিকের উপর ডিপেন্ড করে ক্লাসিফাইড করা হয়, তাপের পরিবর্তনের উপর ডিপেন্ড করে ক্লাসিফাইড করা হয়, আর হচ্ছে ইলেকট্রন স্থানান্তরের উপর ডিপেন্ড করেও ক্লাসিফাইড করা হয়। তাহলে ক্লাসিফাইড গুলা কিভাবে করা হয়? বিক্রিয়ার দিকের উপর ডিপেন্ড করে 2 প্রকার রাসায়নিক বিক্রিয়া, একটা হচ্ছে একমুখী বিক্রিয়া, আরেকটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। ওকে, তাপের পরিবর্তনের উপর ডিপেন্ড করে 2 প্রকার, একটা হচ্ছে তাপ উৎপাদী, আরেকটা হচ্ছে তাপ হারী, আরেকটা কি তাপ হারী। ইলেকট্রন স্থানান্তরের উপর ডিপেন্ড করে 2 প্রকার, একটা হচ্ছে রেডক্স, আরেকটা হচ্ছে নন রেডক্স।
একটা হচ্ছে রেডক্স আর একটা হচ্ছে নন রেডক্স। ওকে, তাহলে কি হলো, রাসায়নিক বিক্রিয়ার দিকের উপর ডিপেন্ড করে দুই ধরনের, একমুখী উভমুখী, তাপের পরিবর্তনের উপর ডিপেন্ড করে দুই ধরনের, তাপ উৎপাদিত তাপহারী, ইলেকট্রন স্থানান্তরের উপর ডিপেন্ড করে দুই ধরনের, একটা হচ্ছে রেডক্স আর একটা হচ্ছে নন রেডক্স। ওকে, এই এই হচ্ছে আমাদের ঘটনা। তারপর যাও আমরা যদি আরেকটু আগানোর চেষ্টা করি, এবার প্রত্যেকটার একটু এক্সপ্লেনেশন জানা লাগবে, তাহলে একটু তুলছো, আশা করি নোট খাতায় তুলছো। তো এবার চলো এক্সপ্লেনেশনের দিকে যাই। রাসায়নিক বিজ্ঞান শ্রেণী বিভাগ আমি মুছে দিলাম একটু। ওকে, তাহলে আমি কি বললাম, প্রথমটাই কি বললাম, যে বিক্রিয়ার দিকের উপর ডিপেন্ড করে ক্লাসিফাইড করেছি আমি। তাহলে তীর চিহ্ন দিয়ে লিখো পরিষ্কার বি ডট বিক্রিয়ার দিক। তাহলে বিক্রিয়ার দিকের উপর ডিপেন্ড করে, বিক্রিয়ার দিকের উপর ডিপেন্ড করে এক নাম্বারটা কি, একমুখী বিক্রিয়া। কি লিখেছো একটু আগে, একমুখী বিক্রিয়া। আমার সাথে লিখো, এক নাম্বার দিয়ে লিখো একমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়ার সংজ্ঞা লিখো, যে বিক্রিয়ায় বিক্রিয়ক হতে উৎপাদ উৎপন্ন হয় কিন্তু উৎপাদ হতে পুনরায় বিক্রিয়ক উৎপন্ন হয় না, তাকে একমুখী বিক্রিয়া বলে। লিখো আমার সাথে লিখে ফেলো, যে বিক্রিয়ায় বিক্রিয়ক হতে উৎপাদ উৎপন্ন হয় কিন্তু উৎপাদ হতে পুনরায় বিক্রিয়ক উৎপন্ন হয় না, তাকে একমুখী বিক্রিয়া বলে। ওকে, এটুকু লিখছো, ফাইন। এখন মনে মনে এমন কি কেউ ভাবতেছো যে ভাই বিক্রিয়ক কি জিনিস আর উৎপাদ কি জিনিস, এটাও সপ্তম অধ্যায়ের পড়া না, হ্যাঁ, এগুলো সব পঞ্চম অধ্যায়ের পড়া। বিক্রিয়ক হচ্ছে যারা বিক্রিয়া করে, উৎপাদ হচ্ছে যা উৎপন্ন হয়, এগুলো পঞ্চম অধ্যায়ের পড়া, এই জন্য আমি আর এখানে বলতেছি না। ওকে, তাহলে একমুখী বিক্রিয়ার সংজ্ঞা লিখছো, আশা করি সংজ্ঞা লিখছো। তো এটা দেখতে কেমন হবে, আমি বললাম ধরো এ প্লাস বি বিক্রিয়া করে সি প্লাস ডি উৎপন্ন হবে, হ্যাঁ, এবং এটার তীর চিহ্নটা কিন্তু এই যে একমুখী তীর চিহ্ন কিন্তু এরকম একদিকে তীর চিহ্ন থাকবে, একদিকে তীর চিহ্ন থাকবে। ওকে, তো মনে করো আমি একটা এক্সাম্পল যদি দিই, ধরো এরকম দিলাম যে ক্যালসিয়াম কার্বনেট, এটার হচ্ছে তাপ দিলাম আমি, তাহলে ক্যালসিয়াম অক্সাইড আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে। তো এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটার ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড কি হবে, উড়ে চলে যাবে না, কার্বন ডাইঅক্সাইড গ্যাস না। যদি আমি এই বিক্রিয়াটা খোলা পাত্রে করি, যদি আমি এই বিক্রিয়াটা কিসে করি, খোলা পাত্রে করি, তাহলে ওই পাত্র হতে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা কি হবে, উড়ে চলে যাবে। তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস যদি উড়ে চলে যায়, তো কার্বন ডাইঅক্সাইড গ্যাস তো চলে গেল, এটা কি আর আনা পসিবল না। এই কারণে আবার এই পাশটা বিক্রিয়া করে এই পাশে আসবে না, সো এটা হচ্ছে একটা একমুখী বিক্রিয়া। তাহলে আমি বলতে পারি খোলা পাত্রে যে কোনো বিক্রিয়া কি হইতে পারে, একমুখী বিক্রিয়া হইতে পারে, হবার পসিবিলিটি বেশি আর কি। ওকে, গেল। তারপর লিখো 2 নাম্বার দিয়ে, 2 নাম্বার দিয়ে লিখো উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়া লিখো, 2 নাম্বার দিয়ে কি লিখছো, উভমুখী বিক্রিয়া। হ্যাঁ, যে বিক্রিয়াটা মুছে দিছি কেন, আচ্ছা এবার উভমুখী বিক্রিয়া লিখছো, লিখো যে বিক্রিয়ায় বিক্রিয়ক হতে উৎপাদ এবং উৎপাদ হতে পুনরায় বিক্রিয়ক উৎপন্ন করা সম্ভব বা উৎপন্ন হয়, তাকে উভমুখী বিক্রিয়া বলে। কি লিখছো, যে বিক্রিয়ায় বিক্রিয়ক হতে উৎপাদ এবং উৎপাদ হতে পুনরায় বিক্রিয়ক উৎপন্ন হয়, তাকে বলা হচ্ছে উভমুখী বিক্রিয়া। ওকে, ফাইন। যেমন তখন তীর চিহ্নটা কি হইতো, এই যে এরকম হইতো, ধরো এ প্লাস বি লিখলাম আমি, তীর চিহ্ন দিতে তুমি এইভাবে, এই যে এখানে হচ্ছে এ প্লাস বি থেকে সি প্লাস ডি উৎপন্ন হবে এবং একই সাথে সি প্লাস ডি থেকে এ প্লাস বি উৎপন্ন হবে। বুঝছো, তাহলে এটা হইতো আমাদের উভমুখী বিক্রিয়া। যেমন আগের বিক্রিয়াটাই, মাত্র কোনটা লিখলাম আমি, ক্যালসিয়াম কার্বনেট। এবার এটা যদি তুমি তাপ দিতা, তাহলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড হতো। বাট এই বিক্রিয়াটাই যদি তুমি বদ্ধ পাত্রে করতা, কি করতা, বদ্ধ পাত্রে করতা, তখন কি হতো, এই কার্বন ডাইঅক্সাইড আর উড়ে চলে যেতে পারতো না। তখন চাইলেই এই ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইডকে একত্রিত করে আবার ক্যালসিয়াম কার্বনেট বানানো যেত। ওকে, এই হচ্ছে আমাদের উভমুখী বিক্রিয়া। তাহলে বুঝছো, দিকের উপর ডিপেন্ড করে রাসায়নিক বিক্রিয়া দুই ধরনের, একটা হচ্ছে একমুখী বিক্রিয়া, আরেকটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। খুবই সহজ, খুবই সহজ। এই অধ্যায় রসায়নের সবচেয়ে সহজ ভাই। এই অধ্যায় আমি পড়াই, তুমি হচ্ছে এই অধ্যায় পারবাই। মানে আমি আমার জীবদ্দশায় যত পোলাপাইনে পড়াইছি, একটা অধ্যায় যদি রসায়নের কেউ পারে, সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। বুঝছো, তো তুমিও পারবা, তুমিও পারবা, প্যারা নিও না। ওকে, তারপরে আসো রাসায়নিক বিক্রিয়া শ্রেণী বিভাগ। তো আমরা বিক্রিয়ার দিকের উপর ডিপেন্ড করে তো করলাম, তারপর কি, তারপর তীর চিহ্ন দিয়ে লিখো তাপের পরিবর্তন। তীর চিহ্ন দিয়ে কি লিখছো, তাপের পরিবর্তন। তাহলে তাপের পরিবর্তন এক নাম্বার দিয়ে কি লিখবা,
তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া লিখো, যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলে। কাহিনী শেষ। যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলে। সংজ্ঞা লিখছো, যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলে। অর্থাৎ এই বিক্রিয়ায় বিক্রিয়ক গুলা রিয়াকশন করে যখন উৎপাদ উৎপন্ন করবে, তো যে পাত্রের মধ্যে আসলে তুমি বিক্রিয়াটা করবা ওই পাত্রটা গরম হয়ে যাবে, বুঝছো? তো তখনই তুমি বুঝবা যে বিক্রিয়া আসলে তাপ উৎপন্ন হয়েছে। ওকে, তো এই তাপ উৎপাদী বিক্রিয়া চেনার উপায় আছে, চেনার উপায় আছে অনেকভাবে দেখে বোঝা যাইতে পারে যে এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। ওকে, তাহলে তুমি একটু লিখো, একটা বক্স বানাই, হ্যাঁ একটা বক্স বানাই, লিখবা চেনার উপায়। কি লিখতেছো? চেনার উপায়, মানে তাপ উৎপাদী বিক্রিয়াটা তুমি কতভাবে চিনবা। এমসিকিউতে আসে, তো বহুপদী এমসিকিউতে আসে। ওকে, আর আমরা কি পড়েছিলাম রসায়নে? বক্স মানেই গালিগালাজ। বক্স মানে কি? গালিগালাজ। মানে যত রাফলি কথাবার্তা বলে আমি মনে রাখতে পারি ওটাই হচ্ছে আমাদের পড়াশোনার বক্স। হ্যাঁ, যেমন ভদ্র সোসাইটিতে গালি দিতে পারবা না, তোমার সিনিয়ররা দেখে থাবড়াবে, ওইভাবে হচ্ছে পরীক্ষার খাতায় লিখবো না, বাট বক্সের মধ্যে হচ্ছে আমরা এই গালিগালাজ সব লিখে রাখবো যেন তোমার পড়াশোনা মাথায় থাকে। ভালো কথা তো আসলে বেশি দিন মনে থাকার কথা না, বুঝছো? স্টুডেন্ট অবস্থায় ভালো কথা আসলে তো মনে থাকে না, বুঝছো? কিন্তু একটু যেগুলা ভালো না, হ্যাঁ একটু যেগুলো ভালো না ওইগুলা প্রচুর মনে থাকে আর কি। সো যেভাবেই হোক আমাদের টার্গেট হচ্ছে মনে রাখা লাগবে, সেটা ভালো কথা হোক, খারাপ কথা হোক, গালিগালাজ হোক, হোয়াটএভার, আমরা হচ্ছে পড়াশোনাটা মনে রাখবো, এটা হচ্ছে আমাদের টার্গেট। ওকে, তো আসো তাপ উৎপাদী বিক্রিয়া চেনার উপায়। প্রথম কথাই মনে রাখবা, তাপ উৎপাদী বিক্রিয়া লিখো, ডেল এইচ এর মান ঋণাত্মক হবে। ডেল এইচ এর মান কি হবে? ঋণাত্মক হবে। ডেল এইচ দিকে যে পড়ে যাইতেছো, এসএসসি 26 যারা ডেল এইচ দিকে পড়ে যাইতেছো, পড়ে যাওয়ার দরকার নাই। ডেল এইচ হচ্ছে অষ্টম অধ্যায়ের পড়া। হ্যাঁ, একটা বিক্রিয়ায় তাপের মান নির্ণয় করা হচ্ছে আসলে ডেল এইচ এর মাধ্যমে। সো তুমি পড়ে যাবে না আর কি। হ্যাঁ, তো এটা অষ্টম অধ্যায়, তোমাদের তো শর্ট সিলেবাসে নাই, সেজন্য হয়তো তুমি পড়ো নাই। ডেল এইচ এর মান অলওয়েজ ঋণাত্মক হবে, বা ডেল এইচ এর মান ঋণাত্মক হলেই তুমি বুঝবা এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। ঠিক আছে, তারপরে আসো তাপের মান। তাপের মান উৎপাদের সাথে যোগাকারে থাকবে। তাপের মান কি বলছি? উৎপাদের সাথে যোগাকারে থাকবে। তারপরে আবার তাপের মান বিক্রিয়কের সাথে বিয়োগাকারে থাকবে। তাপের মান কি হবে? বিক্রিয়কের সাথে বিয়োগাকারে থাকবে। তাহলে এই যে তিনটা কথা না, এই তিনটা কথা দিয়ে তুমি আসলে সকল তাপ উৎপাদী বিক্রিয়া চিনে ফেলতে পারবা বা মনে রাখতে পারবা। ওকে, এবার আর প্রবলেম হবে না। যেমন আমি যদি বলি, বললাম এ প্লাস বি বিক্রিয়া করে সি প্লাস ডি উৎপন্ন করেছে, যেখানে ডেল এইচ এর মান হচ্ছে -x কিলোজুল। তাহলে এটা এক নম্বর রুলসের সাথে মিলতেছে, তাহলে অবশ্যই অবশ্যই এটা হচ্ছে একটা তাপ উৎপাদী বিক্রিয়া, এক নম্বর রুলসের বিক্রিয়া। যদি আমি বলি দুই নম্বর কথা, যে এ প্লাস বি বিক্রিয়া করেছে সি প্লাস ডি উৎপন্ন করেছে এবং এখানে এক্স কিলোজুল তাপ উৎপন্ন হয়েছে, তাহলে অবশ্যই এটা কি হলো? এই যে তাপের যে মান এক্স কিলোজুল, এটা কি উৎপাদের সাথে যোগাকারে আছে না? তার মানে এটাও হচ্ছে একটা তাপ উৎপাদী বিক্রিয়া। তারপর যদি আমি আবার বলতাম এ প্লাস বি, এবার এই যে এক্স যদি তুমি এই পাশে নিয়ে আসো, এটা ইকুয়াল ভাব, এটা কাইন্ড অফ ইকুয়ালি আর কি। এই পাশে যদি নিয়ে আসো তাহলে এই এক্স কিলোজুল কি হবে? মাইনাস হবে না? তাহলে যদি এখানে সি প্লাস ডি উৎপন্ন হয়, তবুও এটা দেখতে তাপহারির মতো মনে হইলেও আসলে এটাও হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। তো বহুপদী এমসিকিউতে আসবে যে নিচের কোনটি তাপ উৎপাদী বিক্রিয়া। তুমি তো শুধু জানো ডেল এইচ এর মান ঋণাত্মক হবে, বাকি দুইটা তো তুমি জানো না, তাইলে অজ্ঞান হয়ে যাবে কিন্তু পরীক্ষার হলে। তখনই মনে হবে আরে পরীক্ষা তো ব্যাপক কঠিন আসছে, কিছু পারতেছি না, স্যার রে ভাই রে গালি টালি দিয়া পরীক্ষার হলে শেষ। সেগুলো করা যাবে না, মানে যা যা শর্টকাট আছে সব তোমার একটু একটু শিখতে হবে। ওকে, তাহলে এটাই এইভাবে যদি থাকে তার মানে এগুলো সবই হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। ওকে, তোমাদের মনে হয় বইয়ে আছে এই বিক্রিয়াটা, নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করলে এনে কিছু প্রভাবক প্রভাবক আছে, তাপ চাপ ইত্যাদি ইত্যাদি আছে, বই থেকে একটু দেখো। এখানে হচ্ছে NH3 উৎপন্ন হয় আর কি। হ্যাঁ, তো হচ্ছে হ্যাঁ এখানে হচ্ছে অবশ্যই একটা সমতা করে জন্য 2 দিতে হয়, এখানে হচ্ছে একটা 3 দিতে হয় আর কি, হোয়াটএভার।
তাহলে এখানে বইয়ের মধ্যে এই বিক্রিয়াটা আছে, ডেল এইচ এর মান হচ্ছে -92 কিলোজুল। ডেল এইচ এর মান কি -92 কিলোজুল। তাহলে এটা হচ্ছে বইয়ের মধ্যে আছে, প্রভাবগুলো একটু দেখো, তাপচাপ আছে দেওয়া আছে। সো এটা হচ্ছে একটা তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে এটা দেখো, এটা তাপ উৎপাদী বিক্রিয়া, এটা কয় নাম্বার রুলসের সাথে মিলতেছে? আমার 1 নাম্বার রুলসের সাথে মিলতেছে না? ডেল এইচ এর মান কি বলছে? আমি ঋণাত্মক হবে। এই যে ডেল এইচ এর মান ঋণাত্মক। তাহলে আজকের পর থেকে আশা করি তাপ উৎপাদী বিক্রিয়ায় কোনো প্রবলেম হবে না। এখন এই বিক্রিয়াটা যদি আমি এটার মতো করে লিখতাম যে N2 প্লাস 3H2 বিক্রিয়া করছে 2NH3 উৎপন্ন করেছে, এবং এখানে 92 কিলোজুল তাপ যদি আমি লিখতাম, এটাও কিন্তু আমাদের তাপ উৎপাদী বিক্রিয়া হইতো। যদি N2 প্লাস 3H2 এটা এই পাশে আসছে -92 কিলোজুল হয়েছে, তখন 2NH3 উৎপন্ন করত, এটাও কিন্তু আমাদের তাপ উৎপাদী বিক্রিয়াই হতো। ওকে, এই হচ্ছে আমাদের তাপ উৎপাদী বিক্রিয়ার হিসাব নিকাশ। হ্যাঁ, আশা করি বুঝছো। তারপরে আসো আমরা তাপ হারি বিক্রিয়ার দিকে যাব। তারপর কি যাব? তাপ হারি বিক্রিয়ার দিকে। তাহলে লিখো 2 নাম্বার দিয়ে লিখো তাপ হারি বিক্রিয়া। তাপ হারি বিক্রিয়া। তাহলে এটা কি হবে? আগের মতোই বক্স বানাও, বক্স বানা লিখো চেনার উপায়। লিখো ডেল এইচ এর মান ধনাত্মক হবে। কি হবে? ডেল এইচ এর মান ধনাত্মক হবে। তাপের মান উৎপাদের সাথে বিয়োগ আকারে থাকবে। উৎপাদের সাথে কোন আকারে থাকবে? উৎপাদের সাথে বিয়োগ আকারে থাকবে। আর তাপের মান বিক্রিয়কের সাথে যোগ আকারে থাকবে। এই তিনটা রুলস আবার লিখো। হ্যাঁ, এই তিনটা চেনার উপায় আবার লিখো। একটু পজ করে দেখে দেখে লিখো। ওকে, ডেল এইচ এর মান প্লাস হবে, তাপের মান উৎপাদের সাথে বিয়োগ আকারে থাকবে, তাপের মান বিক্রিয়কের সাথে যোগ আকারে থাকবে। আশা করি এই তিনটা চেনার উপায় লিখছো, মানে আগের উল্টা, পুরোপুরি আগের উল্টা। আর তাপ হারি বিক্রিয়ার সংজ্ঞাটা বললাম না? যে বিক্রিয়ায় তাপের শোষণ ঘটবে, সংজ্ঞাটা লিখো। যে বিক্রিয়ায় তাপের শোষণ ঘটবে তাকে তাপ হারি বিক্রিয়া বলে। মনে করো একটা পাত্রের মধ্যে তাপ হারি বিক্রিয়া করতেছো, পাত্র দেখবা ঠান্ডা হয়ে গেছে, বুঝছো? এই ধরনের বিক্রিয়া হচ্ছে তাপ হারি বিক্রিয়া। তো চেনার উপায়গুলো লিখছো, একটু চেঞ্জ করে করে লিখছো, না লিখলে পোস্ট করে লিখে কমপ্লিট করো। তারপর আসো এই তিনটার সাথে আমরা তিনটা এক্সাম্পল যদি দিতে চাই, বললাম এ প্লাস বি বিক্রিয়া করে সি প্লাস বি উৎপন্ন করেছে, ডেল এইচ এর মান হচ্ছে প্লাস এক্স কিলোজুল, তাহলে এটা একটা তাপ হারি বিক্রিয়া। এবার বললাম এই এক্স কিলোজুল হচ্ছে উৎপাদের সাথে বিয়োগ আকারে থাকবে, তাহলে এটা একটা তাপ হারি বিক্রিয়া। এটা মাইনাস, এই পাশে আনলে কি হয়ে যাবে? প্লাস। তাপের মান বিক্রিয়কের সাথে যোগ আকারে থাকবে, সো এটাও হচ্ছে একটা তাপ হারি বিক্রিয়া। বিক্রিয়ক উৎপাদ তো বুঝো, এ প্লাস বি বিক্রিয়া করে যদি সি প্লাস বি উৎপন্ন করে, তাহলে এইটুক পার্ট কিন্তু বিক্রিয়ক, এইটুক পার্ট কিন্তু উৎপাদ। এটা কিন্তু জানার কথা, এটা হচ্ছে পঞ্চম অধ্যায় পড়া আর কি। ওকে, ফাইন ফাইন ফাইন। তারপর আসলে আমি যদি একটা তোমাদের বইয়ে যে এক্সাম্পলটা আছে ওটা যদি একটু দিতে চাই। ওকে, তোমাদের বইয়ে যে এক্সাম্পল আছে সেটা হচ্ছে এরকম, N2 প্লাস O2 বিক্রিয়া করে নাইট্রাস অক্সাইড উৎপন্ন করে, আর দেওয়া আছে ডেল এইচ এর মান প্লাস 180 কিলোজুল। তাহলে ডেল এইচ এর মান প্লাস মানে 1 নাম্বার রুলসের সাথে মিলছে। এবার যদি N2 প্লাস O2 বিক্রিয়া করে, এনে কিন্তু কিছু প্রভাবক আছে, হ্যাঁ কিছু প্রভাবক আছে আর কি। তাহলে NO প্লাস 100, সরি, এবার কি হবে? এই 180 কিলোজুল উৎপাদের সাথে বিয়োগ আকারে থাকবে, তাহলে এটাও হচ্ছে তাপ হারি বিক্রিয়া। N2 প্লাস O2, এই মাইনাসের 180 মান এই পাশে আসলে প্লাস 180 কিলোজুল হয়ে যাবে, তাহলে এটাও হচ্ছে আমাদের অবশ্যই অবশ্যই তাপ হারি বিক্রিয়া। তাহলে এই তিনটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া। তাহলে এভাবে তুমি দেখে চিনবা এটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া। ওকে, তাহলে গেল তাপ উৎপাদী বিক্রিয়া গেল, এবং একই সাথে তাপ হারি বিক্রিয়াও চলে গেল। ওকে, তারপরে আসো ইলেকট্রন স্থানান্তর। তারপর আসো ইলেকট্রন স্থানান্তর। তাহলে ইলেকট্রন স্থানান্তরের উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি কি ঘটনাটা ঘটে। হ্যাঁ, তাহলে তীরচিহ্ন দিয়ে লিখো ইলেকট্রন স্থানান্তর। ইলেকট্রন স্থানান্তর। ওকে, তাহলে দেখো ইলেকট্রন স্থানান্তরের উপর ডিপেন্ড করে আসলে রাসায়নিক বিক্রিয়া দুই ধরনের। হ্যাঁ, এক নাম্বার হচ্ছে রেডক্স, আর একটা হচ্ছে নন রেডক্স। তাহলে এক নাম্বার দিয়ে লিখো রেডক্স। রেডক্স, তাহলে রেডক্স কি লিখবা? সংজ্ঞা লিখো, যে বিক্রিয়ায় ইলেকট্রনের স্থানান্তর ঘটে,
যে বিক্রিয়ায় ইলেকট্রনের স্থানান্তর ঘটে তাকে রেডক্স বিক্রিয়া বলা হয়। যে বিক্রিয়ায় ইলেকট্রনের স্থানান্তর ঘটে তাকে রেডক্স বিক্রিয়া বলা হয়। আর কিছু বোঝার দরকার নেই, এই রেডক্স নিয়ে আমরা আলাদা একটা ক্লাস করবো। ক্লাস 2 পুরো ক্লাসই হচ্ছে রেডক্স এর উপরে। সো এখন তোমার রেডক্স না বুঝলেও চলবে। কি লিখছো? যে বিক্রিয়ায় ইলেকট্রনের স্থানান্তর ঘটে তাকে রেডক্স বিক্রিয়া বলে। এবার আসো, এই রেডক্স এর কিছু পড়াশোনা আছে, এটা একটু পড়া লাগবে। এবার এই রেডক্স এর নিচে তীর চিহ্ন দিয়ে লিখো রেডক্স বিক্রিয়ার শ্রেণীবিভাগ। রেডক্স বিক্রিয়ার শ্রেণীবিভাগ, শ্রেণীবিভাগের নিচে টান দাও, দিয়ে 1 নম্বরটা লিখো সংযোজন, তারপর লিখবা বিয়োজন, তারপর লিখবা প্রতিস্থাপন, তারপর লিখবা দহন। তারপর কি লিখবা? দহন। সংযোজন, বিয়োজন, প্রতিস্থাপন আর হচ্ছে দহন। ওকে, এই হচ্ছে আমাদের রেডক্স বিক্রিয়ার শ্রেণীবিভাগ। ওকে, তাহলে তখন এগুলো নিয়ে একটু ডিটেলস পড়া লাগবে। ফাইন। আচ্ছা, এখানে তো আই দিছিলাম আমরা, তোমরা এখানে এবিসিডি দাও, নাইলে হচ্ছে টেস্ট লেগে যাবে। আসলে এটা তো এ বি সি ডি, এই হচ্ছে আমাদের 4টা ক্লাসিফিকেশন। কার ক্লাসিফিকেশন? রেডক্স বিক্রিয়ার ক্লাসিফিকেশন, এ বি সি ডি, সংযোজন, বিয়োজন, প্রতিস্থাপন আর হচ্ছে দহন। তাহলে চলো এগুলো নিয়ে একটু পড়াশোনা করি। তাহলে এ নাম্বার দিয়ে লিখো সংযোজন। এ নাম্বার দিয়ে কি লিখছো? সংযোজন। তো সংযোজন লিখো, আমার সাথে আবার লিখো, যে বিক্রিয়ায় এক বা একাধিক মৌল বা যৌগ যুক্ত হয়ে নতুন মৌল বা যৌগ উৎপন্ন করে তারে বলা হয় হচ্ছে সংযোজন বিক্রিয়া। কি লিখছো? যে বিক্রিয়ায় এক বা একাধিক মৌল বা যৌগ যুক্ত হয়ে নতুন মৌল বা যৌগ উৎপন্ন করে তাকে বলা হয় সংযোজন বিক্রিয়া। যেমন আমি যদি বলি FeCl2, এটার সাথে যদি Cl2 তুমি যুক্ত করো তাহলে উৎপন্ন হবে FeCl3, মানে ফেরাস ক্লোরাইড। হ্যাঁ, এখানে যোজনী কত ইউজ হয়েছে? 2। তো একটা মৌলের যদি একাধিক যোজনী দেয়, যেমন ফেরাসের 2টা যোজনী, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 3, এর মধ্যে কমটা যখন ইউজ করে যৌগ উৎপন্ন করবে এটার নাম হবে আজ, বেশিটা ইউজ করে যখন যৌগ গঠন করবে সেটার নাম হবে ইক। ওকে, তাহলে এই যে আয়রন এখানে 2 ইউজ করছে, দেখো আমরা কি জানি একটার যোজনী আর একটা কোনায় বসে, তাহলে এখানে আয়রনের যোজনী 2 ইউজ হয়েছে, সো এটার নাম হচ্ছে ফেরাস ক্লোরাইড। এটার নাম হচ্ছে কি? ফেরাস ক্লোরাইড। FeCl2 যখন লিখতেছো এটার নাম হচ্ছে ফেরাস ক্লোরাইড, কারণ আয়রনের যোজনী 2। আর এখানে FeCl3 যখন লিখতেছো আয়রনের যোজনী 3, সো এটার নাম হচ্ছে ফেরিক ক্লোরাইড। এগুলো একদমই বেসিক কেমিস্ট্রি। ওকে, এগুলো একদমই বেসিক কেমিস্ট্রি। তো যাই হোক, এই হচ্ছে আমাদের সংযোজন বিক্রিয়া। তো এই সংযোজন বিক্রিয়ার মধ্যে আমাদের একটা স্পেশাল বিক্রিয়া পড়া লাগবে, বুঝছো? সংযোজন বিক্রিয়ার মধ্যে আমাদের একটা কি পড়া লাগবে? স্পেশাল বিক্রিয়া পড়া লাগবে। স্পেশাল বিক্রিয়া একটু লিখো, সংযোজনের নিচে লিখো তীর চিহ্ন দিয়া স্পেশাল। স্পেশালের নাম লিখো হচ্ছে, তার চিহ্ন দিয়ে লিখো সংশ্লেষণ বিক্রিয়া। সংশ্লেষণ, সংশ্লেষণ বিক্রিয়া। হ্যাঁ, সংশ্লেষণ লিখো, যে বিক্রিয়ায় মৌলিক পদার্থ যুক্ত হয়ে নতুন যৌগ গঠন করে। লিখো, যে বিক্রিয়ায় শুধুমাত্র মৌলিক পদার্থ যুক্ত হয়, মৌলিক পদার্থ, যে বিক্রিয়ায় শুধুমাত্র মৌলিক পদার্থ যুক্ত হয়ে নতুন যৌগ গঠন করে তাকে বলা হয়েছে সংশ্লেষণ বিক্রিয়া। হ্যাঁ, যেমন মৌলিক পদার্থ মাত্র যেটা লিখছিলাম N2+H2 যদি বিক্রিয়া করে NH3 উৎপন্ন করে, অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে, তাহলে এখানে নাইট্রোজেন হচ্ছে একটা মৌলিক গ্যাস, হাইড্রোজেন হচ্ছে একটা মৌলিক গ্যাস। তো এই বিক্রিয়াই হচ্ছে একটা সংশ্লেষণ বিক্রিয়া, বুঝছো? তাহলে আমি কি বলতে পারি? আমি কি বলতে পারি? সকল সংশ্লেষণ বিক্রিয়াই সংযোজন বিক্রিয়া, কারণ সংশ্লেষণ হইতে হলে তো যুক্ত হইতে হবে, আর যুক্ত হইলে সংযোজন হয়ে যাচ্ছে। তাহলে সকল সংশ্লেষণ বিক্রিয়াই, এই যে সংশ্লেষণ, সকল সংশ্লেষণ বিক্রিয়াই সংযোজন বিক্রিয়া, কিন্তু সকল সংযোজন বিক্রিয়াই সংশ্লেষণ বিক্রিয়া নয়। এই লাইনটা একটু সুন্দর মতো একটা বক্সের মধ্যে লিখে রাখো। হ্যাঁ, কি লিখবা? সকল সংশ্লেষণ বিক্রিয়াই সংযোজন বিক্রিয়া, কিন্তু সকল সংযোজন বিক্রিয়াই সংশ্লেষণ বিক্রিয়া নয়। কারণ সংশ্লেষণ হইতে হইলে যুক্ত হইতে হবে, আর যুক্ত হইলেই সংযোজন, বুঝছো? কিন্তু যুক্ত হওয়ার পর যখন শুধুমাত্র মৌলিক পদার্থ যুক্ত হবে তখন সেটা সংশ্লেষণ। তাহলে সকল সংশ্লেষণই সংযোজন, কিন্তু সকল সংযোজন সংশ্লেষণ নয়। যেমন এটা একটা সংযোজন, এটা একটা সংযোজন, এটা কি হচ্ছে সংশ্লেষণের মধ্যে পড়তেছে? না, পড়তেছে না। সো সকল সংশ্লেষণই সংযোজন, কিন্তু সকল সংযোজনই সংশ্লেষণ নয়।
লিখে রাখছো বক্সের মধ্যে এই কথাটা, এটা কিন্তু খ নাম্বার এক্সপ্লেন করতে বলে। তাহলে এইভাবে তুমি কিভাবে এক্সপ্লেন করবা, সংযোজন বিক্রিয়ার এক্সপ্লেনেশন দিবা, সংশ্লেষণ বিক্রিয়ার এক্সপ্লেনেশন দিবা একটা একটা এক্সাম্পল সহ, তারপর এই কথা বলে দিবা। সো আমরা বলতে পারি যে সকল সংশ্লেষণই সংযোজন, বাট সকল সংযোজনই সংশ্লেষণ নয়। শেষ। তারপর আসো বি। তারপর কি আসো বি। বি নাম্বার কি বলছে? বিয়োজন। বি নাম্বার হচ্ছে বিয়োজন। বি নাম্বার হচ্ছে বিয়োজন বিক্রিয়া। বিয়োজন। তো বিয়োজন বিক্রিয়ার সংজ্ঞা লিখো, যে বিক্রিয়ায় একটি বড় মৌল ভেঙে এক বা একাধিক ছোট ছোট মৌলে পরিণত হবে তারে বলা হয় বিয়োজন বিক্রিয়া। যে বিক্রিয়ায় একটি বড় মৌল ভেঙে এক বা একাধিক ছোট ছোট মৌলে পরিণত হয় তারে বলা হয় হচ্ছে বিয়োজন বিক্রিয়া। ঠিক আছে, তাহলে বিয়োজন বিক্রিয়া কি? বিয়োজন বিক্রিয়া হচ্ছে PCl5। PCl5 এটা যদি তুমি ভাঙো তাহলে PCl3 আর হচ্ছে Cl2 পাওয়া যাবে। PCl5 কে যদি তুমি ভাঙো তাহলে PCl3 আর Cl2 পাওয়া যাবে, মানে ফসফরাস পেন্টাক্লোরাইড থেকে ফসফরাস ট্রাইক্লোরাইড আর হচ্ছে ক্লোরিন গ্যাস পাওয়া যাবে। এটা হচ্ছে আমাদের বিয়োজন বিক্রিয়া। ওকে, তারপরে আসো প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া লিখো, যে বিক্রিয়ায় অধিক সক্রিয় মৌল হতে যে বিক্রিয়ায় প্রতিস্থাপন লিখো আমার সাথে, যে বিক্রিয়ায় অধিক সক্রিয় মৌল দ্বারা কম সক্রিয় মৌল প্রতিস্থাপিত হয়ে নতুন যৌগ উৎপন্ন করবে তারে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। যে বিক্রিয়ায় অধিক সক্রিয় মৌল দ্বারা কম সক্রিয় মৌল প্রতিস্থাপিত হয়ে নতুন যৌগ উৎপন্ন করবে তারে বলা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। যেমন আমি যদি বলি জিঙ্ক প্লাস কপার সালফেট, এটা বিক্রিয়া করে এই জিঙ্ক গিয়ে কপারে সরাই দিবে, কারণ জিঙ্ক বেশি সক্রিয়। এখন তুমি কিভাবে বুঝবা যে কোনটা সক্রিয়, কোনটা বেশি সক্রিয়, কোনটা কম সক্রিয়? ধাতুর সক্রিয়তা সিরিজ পড়া লাগবে, বুঝছো? এটা 10ম অধ্যায়ের পড়া। হ্যাঁ, ধাতুর সক্রিয়তা সিরিজ পড়া লাগবে। সক্রিয়তা সিরিজ একটা ছন্দ আছে, লিকেনাকে ম্যাকগাইবার এলোজেনো ফিরে শোনা পাবে হাই কপার হাজিয়া পেটাবে আমায়। তো যাই হোক, এটা ওইখানে গিয়ে পড়াবো। আপাতত একটু জানো যে জিঙ্ক কপারের থেকে বেশি শক্তিশালী। তো জিঙ্ক কপারকে সরাই দিয়ে জিঙ্ক সালফেট প্লাস কপার উৎপন্ন করবে। কিন্তু এই বিক্রিয়াটা যদি আমি এইভাবে লিখতাম, কপার প্লাস জিঙ্ক সালফেট যদি লিখতাম, তাহলে কি হইতো? তাহলে কিন্তু এই বিক্রিয়া দিত না, কারণ কপার জিঙ্ককে সরাইতে পারবে না, কারণ কপার হচ্ছে জিঙ্কের থেকে কম সক্রিয়। আবার জিঙ্ক কপারকে সরাইতে পারবে, কারণ জিঙ্ক হচ্ছে কপারের থেকে বেশি সক্রিয়। সো এটা হচ্ছে আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া। বুঝছো? আশা করি বুঝছো। তারপর আসো আমরা যদি 4 নাম্বারটা দেখি, ডি, দহন। দহন বিক্রিয়া। তাহলে দহন বিক্রিয়া কি? দহন মুভি দেখছো তোমরা কেউ? দহন মুভি দেখবা হচ্ছে অনেকদিন আগে একটা দহন মুভি বেরিয়েছিল, অনেক ব্যাপক ব্যাপক ইয়া ছিল আর কি, এটা ভাইরাল ছিল বাংলাদেশে। দহন মানে কি? একদম ওই ছবিটা দুঃখ কষ্ট দিয়ে একদম শেষ, ঠিক আছে, পুরে ছারকার, বুঝছো? মানে হচ্ছে দহনের ব্যাপারটা এরকম যে হচ্ছে তুমি পুরে ছারকার হয়ে যাবা, মানুষ প্রেমে ছেঁকা টেকা খায় দেখবে একদম পুরে ছারকার হয়ে যায় না? ওই দহন বিক্রিয়াটা এরকম আর কি, বুঝছো? তো একটু দহন মনে রাখবা যে যে বিক্রিয়ায় কোনো যৌগ বা মৌল অক্সিজেনের উপস্থিতিতে পুরে অক্সাইডে পরিণত হয়। পুরে কিসে পরিণত হয়? অক্সাইডে পরিণত হয়। যে বিক্রিয়ায় কোনো মৌল বা যৌগ অক্সিজেনের উপস্থিতিতে পুরে অক্সাইডে পরিণত হয় তারে বলা হয় হচ্ছে দহন বিক্রিয়া। যেমন আমি যদি বলি সালফারের সাথে যদি অক্সিজেন দিই তাহলে হচ্ছে সালফার ডাইঅক্সাইড হবে, কার্বনের সাথে যদি অক্সিজেন দিই তাহলে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড হবে। ঠিক আছে, তাহলে এই যে অক্সাইড হচ্ছে না, অক্সাইড হচ্ছে না, তাহলে এগুলো সবই হচ্ছে আমাদের দহন বিক্রিয়া। এগুলো সবই হচ্ছে আমাদের দহন বিক্রিয়া। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। তো এই হচ্ছে আমাদের রেডক্স বিক্রিয়ার ক্লাসিফিকেশন। আমরা কিন্তু এখনো রেডক্স বিক্রিয়া কি, মানে কিভাবে বের টের করে, ওই টপিকে কিন্তু যাচ্ছি না, ওটা কালকের পড়া। হ্যাঁ, তারপরে আরেকটা কি পড়েছিলাম আমরা? ইলেকট্রন স্থানান্তরের উপর ডিপেন্ড করে বিক্রিয়া কয় ধরনের? 2 ধরনের কিন্তু পড়েছিলাম। একটা হচ্ছে রেডক্স, আরেকটা পড়েছিলাম নন রেডক্স। আরেকটা কি পড়েছিলাম? নন রেডক্স। ওকে, তাহলে 2 নাম্বারটা লিখো নন রেডক্স। 2 নাম্বারটা লিখো নন রেডক্স। তাহলে নন রেডক্স লিখবা যে বিক্রিয়ায় ইলেকট্রনের স্থানান্তর ঘটে না। যে বিক্রিয়ায় ইলেকট্রনের স্থানান্তর ঘটে না তাকে নন রেডক্স বিক্রিয়া বলে। এখন মনে মনে নিশ্চয়ই দুই একজন ভাবতেছো যে আসলে রেডক্সেই বা ইলেকট্রনের স্থানান্তরটা ঘটেছে কিভাবে আর নন রেডক্সেই বা ঘটছে না কিভাবে, ওই জিনিসটা কিভাবে বুঝবো? ওই জিনিসটা ক্লাস 2 তে গিয়ে বুঝবো। রেডক্স বিক্রিয়া হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্রশমন বিক্রিয়া আর একটা হচ্ছে অধঃক্ষেপণ বিক্রিয়া। ওকে,
তাহলে চলো আমরা এ বি এক্সপ্লেন করি। প্রথমে আসো প্রশমন বিক্রিয়া যদি এক্সপ্লেন করতে চাই আমি, তাহলে খাতায় লিখো এ দিয়ে প্রশমন বিক্রিয়া। হ্যাঁ, তাহলে প্রশমন বিক্রিয়া লিখো আমার সাথে সাথে। যে বিক্রিয়ায় এসিড ও ক্ষার, যে বিক্রিয়ায় এসিড ও ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে, যে বিক্রিয়ায় এসিড ও ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাকে বলা হয় প্রশমন বিক্রিয়া। ওকে, তো একটা বক্স বানাও, বক্সের মধ্যে কি লিখো, লিখো এসিড প্লাস ক্ষার, তীর চিহ্ন দিয়ে লিখো লবণ প্লাস পানি। হ্যাঁ, ধরুন আমি যদি তোমাদের একটা আমি যদি তোমাদেরকে একটা এক্সাম্পল দেখাতে চাই, আমি বললাম HCl প্লাস NaOH, তাহলে এটা কি হবে, এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, তাহলে সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি হবে। ওকে, এই পাশে যদি আমি এবার দিই এটা প্লাস এটা মাইনাস, এখানে হচ্ছে এটা ভাঙলে হয় H প্লাস আর হচ্ছে OH মাইনাস, তাহলে দেখো এই পাশে প্লাস মাইনাস এই পাশে প্লাস মাইনাস কিন্তু একদম সেম, একদম সেম। এখানেও +1 হাইড্রোজেন +1, ক্লোরিন -1, এখানে ক্লোরিন -1, সোডিয়াম +1 সোডিয়াম +1, OH -1 OH -1। এই জন্য আমি বলছি এটা আসলে একটা নন রেডক্স বিক্রিয়া, এখানে প্লাস মাইনাসে কোনো চেঞ্জ হয় নাই। এই চেঞ্জটা যারা ঠিকঠাক মতো বুঝো নাই, আগে যারা ক্লাস করছে তোমরা বুঝবা টুকটাক, অন্য কোথাও যদি রেডক্স পড়ো। যাই হোক, যারা আজকে আমার ক্লাস পড়তেছে এবং এই অধ্যায় নতুন পড়তেছে, আমি জানি প্লাস মাইনাস কিছুই বুঝতেছো না তুমি, তোমার মাথার উপর দিয়ে যাইতেছে। তোমার জন্য আমার সাজেশন থাকবে, অবশ্যই অবশ্যই তুমি ক্লাস 2 কমপ্লিট করবা। ওকে, সব বুঝবা, তুমি সব বুঝবা, পৃথিবীর সবকিছুই বুঝনশীল। ওকে, তো যাই হোক, এই হচ্ছে আমাদের প্রশমন বিক্রিয়া। তো প্রশমন বিক্রিয়া তো দেখলা, তারপর লিখো খাতায় বি নাম্বার দিয়ে লিখো অধক্ষেপণ বিক্রিয়া। বি নাম্বার দিয়ে কি লিখো, অধক্ষেপণ বিক্রিয়া। ওকে, তো বি নাম্বার দিয়ে লিখো, বি নাম্বার দিয়ে লিখো অধক্ষেপণ বিক্রিয়া, অধক্ষেপণ বিক্রিয়া। ওকে, তাহলে অধক্ষেপণ বিক্রিয়া লিখো যে বিক্রিয়ায়, লিখো যে বিক্রিয়ায় উৎপাদ উৎপন্ন হওয়ার সময় অধক্ষেপ অথবা তলানি সৃষ্টি হয়। উৎপাদ উৎপন্ন হওয়ার সময় অধক্ষেপ অথবা তলানি সৃষ্টি হয়, অধক্ষেপ অথবা তলানি সৃষ্টি হয়। যে বিক্রিয়ায় বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন হওয়ার সময় অধক্ষেপ অথবা তলানি উৎপন্ন হয় তাকে বলা হয় হচ্ছে অধক্ষেপণ বিক্রিয়া, তাকে বলা হয় অধক্ষেপণ বিক্রিয়া। ওকে, যেমন আমি যদি একটু এক্সাম্পল বলতে চাই, ধর বললাম কি বলা যায়, সোডিয়াম সোডিয়াম নাইট্রেট বলি, এটা বলি সোডিয়াম ক্লোরাইড বললাম, আর বললাম AgNO3 সিলভার নাইট্রেট, বুঝছো? তাহলে এখান থেকে বিক্রিয়া করে উৎপন্ন হয় এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, সো এখানে উৎপন্ন হবে AgCl প্লাস হচ্ছে সোডিয়াম নাইট্রেট। AgCl প্লাস কি উৎপন্ন হবে, সোডিয়াম নাইট্রেট উৎপন্ন হবে। তাহলে এই যে দেখো তো, এই যে দেখো তো, এটা সোডিয়াম নাইট্রেট না, সোডিয়াম নাইট্রেট তো লবণ। এই যে সিলভার, সিলভার কিন্তু হচ্ছে একটা কঠিন পদার্থ, এবং এই বিক্রিয়ায় এই সিলভার ক্লোরাইডটা পাত্রের নিচে তলানি হিসেবে জমা হয়। সিলভার ক্লোরাইডটা কি হয়, পাত্রের নিচে তলানি হিসেবে জমা হয়, এই জন্য এটা হচ্ছে একটা অধক্ষেপণ বিক্রিয়া। এখন তুমি প্রশ্ন করতে পারো যে ভাই আপনি তো হচ্ছে বড় মানুষ, বুঝে ফেলছেন এটা তলানিতে জমা হবে, আমি আসলে কিভাবে বুঝবো? তুমি আসলে বুঝবা না এসএসসি তে, এই জিনিসটা আসলে ল্যাবরেটরিতে গিয়ে বিক্রিয়া করে তোমাকে দেখানোর কথা ছিল, বাট আমাদের বাংলাদেশের এনভায়রনমেন্ট তো আসলে এরকম না যে একটা ভালো ভালো স্কুল কলেজ ছাড়া, সো এটা আসলে পসিবল না। হ্যাঁ, এই জন্য তোমাকে এই বিক্রিয়াটা একটু কষ্ট করে মনে রাখা লাগবে, ইয়া হচ্ছে একটু কষ্ট করে মনে রাখো, তাইলেই তোমার মোটামুটি হয়ে যাবে। এই এই ছিল হচ্ছে আমাদের টোটাল পড়াশোনা। কি জন্য, ইলেকট্রন স্থানান্তরের যে ক্লাসিফিকেশন, একটা রেডক্স পড়লাম আর একটা নন রেডক্স পড়লাম। ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের পদার্থের পরিবর্তনের পড়া, বিক্রিয়া শ্রেণী বিভাগ পড়া, রেডক্স বিক্রিয়া পড়া এবং নন রেডক্স বিক্রিয়ার ক্লাসিফিকেশন পড়া। কালকে আমরা শিখবো কিভাবে জারণ বিজারণ আইডেন্টিফাই করতে হয়। একটা একটা সিম্পল, একটা কথা বলবো, একটা তৈরি দিব জারণ পারবা, একটা তৈরি দিব বিজারণ পারবা। ছবি আসছে তুমি ক্লাস 2 করবা, এটা হচ্ছে আমার রেকমেন্ডেশন থাকবে তোমার জন্য। তো ভালো থেকো, আবার আমরা ক্লাস 2 নিয়ে তোমাদের